ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে বলেছেন বকুল। এরপর জানিয়ে দিব 2012 সালেও সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ডক্টর ইউনূস। এদিকে জুলাইয়ের লড়াই শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না বলেছেন উমামা ফাতেমা। আরো জানিয়ে দিব থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে বলেছেন বকুল। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সমর্থন করব না। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব। এ সময় তিনি বলেন, বিএনপির ঐক্য বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সবাইকে ওই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে অবশ্যই তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, বেগম রেহানা ঈশা, শেখ সাদি, মাসুদ পারভেজ বাবু সহ আরো অনেকে। 2012 সালেও সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মন্তব্য রয়েছে তা নতুন কিছু নয়। 2012 সালেও একই মন্তব্য করেছিলেন তিনি, তখন এত আলোচনা সমালোচনা হয়নি। ডক্টর খলিলুর রহমান আরো বলেন, শুধু তিনি নন, 2023 সালে জাপানের প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। বুধবার 2 এপ্রিল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সেভেন সিস্টার্স নিয়ে চীনের যে কথাটা প্রধান উপদেষ্টা বলেছেন এটি নতুন কিছু নয়। এর আগেও 2012 সালেও একই কথা বলেছিলেন তিনি। এর চেয়ে এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে দাঁড়িয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স ও বাংলাদেশ একটি ভ্যালু চেইনে আবদ্ধ করার কথা বলেন। তিনি এই প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমি জোনের কথাও বলেছিলেন। যোগাযোগ এবং অঞ্চলের সম্ভাবনা দুয়ার খুলে দেবে উল্লেখ করে তিনি বলেন, যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা কঠিন তাদের জন্য আরো বেশি। আমরা কিন্তু জোর করে কারো ওপর কানেক্টিভিটি চাপিয়ে দেব না, সে সুযোগও আমাদের নেই। কেউ যদি এই সুযোগ নেয় ভালো কথা। প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে কথা বলেছেন। এখন যদি কেউ অন্য কোনো ব্যাখ্যা দেন তাহলে তো কিছু করার নেই। শুধু এটুকু বলতে পারি, সবার ভালো উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছিলেন। জুলাইয়ের লড়াই শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না বলেছেন উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে গাসান কানাফানির কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি ইস্যু কেবল ফিলিস্তিনিদের সমস্যা নয়, এটি প্রতিটি বিপ্লবীর সমস্যা। তিনি জানান, জুলাইয়ের আন্দোলনে আমরা গাসান কানাফানির তলোয়ার ও গলার মধ্যে কোনো শান্তি আলোচনা হয় না কথায় অনুপ্রাণিত হয়েছিলাম। তিনি বলেন, এটি কখনোই জমির জন্য সংঘর্ষ ছিল না। ইসরায়েল যে নৃশংসতা চালিয়েছে তা নিখুঁতভাবে দখলদারিত্বের উদাহরণ এবং আধুনিক সাম্রাজ্যবাদের প্রতিচ্ছবি। যদি ফিলিস্তিনি নারী ও শিশুদের দুর্ভোগ আপনাকে স্পর্শ না করে, কিন্তু 7 অক্টোবরের বন্দীদের জন্য আপনি মিথ্যা অস্ত্র ঝরাতে পিছপা না হন, তবে সেটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। জুলাইয়ের আন্দোলনে আমরা গাসান কানাফানির কথায় অনুপ্রাণিত হয়েছিলাম। তলোয়ার ও গলার মধ্যে কোনো শান্তি আলোচনা হয় না। এটি কোনো ধর্মীয় যুদ্ধ ছিল না, যেমনটা পশ্চিমারা প্রচার করে। আমি যখন জুলাইয়ে লড়াই করেছিলাম
তখন সেটি শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, আমি ফিলিস্তিনের ইন্তিফাদাকে স্মরণ করেছিলাম, যেখানে নিরস্ত্র মানুষ উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশেও তাই ঘটেছিল। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ইট, পাথর, টিনশেড, লাঠি নিয়ে রাষ্ট্রীয় বাহিনী এবং নিজেদের দেশের সশস্ত্র নাগরিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। অন্যদিকে তারা ছিল চীনা রাইফেল, শটগান ও অন্যান্য প্রাণঘাতী অস্ত্রের সজ্জায় সজ্জিত। ইতিহাসের কোনো এক পর্যায়ে জনগণের সংগ্রাম একই বিন্দুতে এসে মিলিত হয়, আর সেটাই আমরা দেখিয়েছি। থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ব্রিফিংয়ে জানান, বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ৩ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আবার তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব আমদানির উপর ১০% শুল্ক আরোপ করেছে। এর বাইরে বৃহত্তম বাণিজ্য অংশীদার সহ বেশ কিছু দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বুধবার ২ এপ্রিল ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে, যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে ১৫% করে শুল্ক ছিল। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় $৮.৪ বিলিয়ন, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $৭.৩৪ বিলিয়ন। নতুন করে উচ্চমাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা করা হচ্ছে।